আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম একটি জম্বি সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে, যার নাম ওয়ার্ল্ড ওয়ার জি। আজকের ভিডিওতে আমরা এর প্রথম পার্ট নিয়ে আলোচনা করব, পরের ভিডিওতে দ্বিতীয় পার্ট বা শেষ পার্ট নিয়ে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে জেরিকে দেখানো হয়। জেরি আগে জাতিসংঘের একজন তদন্তকারী ছিল। অবসরের পর সে স্ত্রী ক্যারেন আর দুই মেয়ে কনি ও রেচেলকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল। রেচেলের জন্মদিনে পুরো পরিবার ঘুরতে বের হয়, কিন্তু সেদিনের সকালটা ছিল অদ্ভুত। ফিলাডেলফিয়ার রাস্তায় চারিদিকে বিশাল ট্রাফিক জ্যাম। আকাশে একের পর এক হেলিকপ্টার টহল দিচ্ছে। মানুষ আতঙ্কে এদিক ওদিক দৌড়াচ্ছে। পরিস্থিতি জানতে জেরি গাড়ির রেডিও চালু করে। খবরে বলা হচ্ছিল পৃথিবী জুড়ে এক অজানা মহামারী দ্রুত ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রাণীর কামড়ের মাধ্যমে এই রোগ মানুষের মধ্যে ছড়িয়েছে। এর লক্ষণ কিছুটা জলাতঙ্কের মতো। ইতোমধ্যে 12টি দেশ এই মহামারীর কবলে পড়েছে। ঠিক তখনই পুলিশের গাড়ি দ্রুত গতিতে পাশ দিয়ে চলে যায়। পরিস্থিতি বোঝার জন্য জেরি গাড়ি থেকে নামতেই কাছেই একটা বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই চারিদিকে হুড়োহুড়ি শুরু হয়। এমন সময় এক পুলিশ অফিসার মোটরসাইকেল থামিয়ে জেরিকে দ্রুত গাড়ির ভেতরে যেতে বলে। জেরি গাড়িতে উঠতেই পেছন থেকে আসে একটি নিয়ন্ত্রণহীন ট্রাক সে পুলিশ অফিসারকে চাপা দিয়ে সামনে এগিয়ে যায়। এরপর ট্রাফিকে আটকে থাকা অসংখ্য গাড়িকে ধাক্কা মারতে মারতে এগোতে থাকে। জেরি সুযোগ বুঝে নিজের গাড়ি ট্রাকটির পেছনে চালায়। সে ট্রাকটিকে অনুসরণ করে জ্যাম থেকে বের হতে চাচ্ছিল, কিন্তু একটি চত্বরে গিয়ে ট্রাকটি আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। তখন জেরি গাড়ি ঘুরিয়ে অন্য পথে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ একের পর এক দুটি গাড়ি এসে তাদের গাড়িকে ধাক্কা মারে। সৌভাগ্যবশত এয়ারব্যাগ খুলে যাওয়ায় জেরি ও তার পরিবারের প্রাণ বেঁচে যায়। জেরি আর ক্যারেন দ্রুত মেয়েদের গাড়ি থেকে বের করে আনে, কিন্তু বাইরে তখন ভয়াবহ বিশৃঙ্খলা। মানুষ যেন কোনো ভয়ঙ্কর জিনিসের হাত থেকে বাঁচতে প্রাণপণে পালাচ্ছিল। হঠাৎ তারা দেখে এক নারী পশুর মতো গর্জন করতে করতে একটি গাড়ির উইন্ডশিল্ডের উপর লাফিয়ে পড়ে। তারপর মাথা দিয়ে বারবার আঘাত করে কাঁচ ভেঙে ফেলে। এরপর সে গাড়ির ভেতরে থাকা লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার হাতে কামড় দিয়ে দৌড়ে চলে যায়। কিন্তু আসল ভয়াবহতা এখনো বাকি। কামড় খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে লোকটির শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। মাত্র 12 সেকেন্ডের মধ্যে সেও সেই নারীর মতো হিংস্র হয়ে ওঠে। মনে হচ্ছিল তার নিজের মস্তিষ্কের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। সে উল্টো নিজের পরিবারের লোকজনকে কামড়াতে শুরু করে। এভাবে আক্রান্ত মানুষের কামড়ে আরো মানুষ সংক্রমিত হয়ে পড়ছিল, আর তারা আবার অন্যদের কামড়ে রোগ ছড়িয়ে দিচ্ছিল। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে জেরি ও ক্যারেন মেয়েদের নিয়ে দ্রুত একটি আরবিতে উঠে পড়ে এবং কোনোভাবে শহরের ভিতর থেকে দূরে সরে যায়। ঠিক তখনই জেরির ফোনে কল আসে। ফোন করেছিল তার পুরনো বন্ধু থিয়েরি। সে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল। জেরি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছে? থিয়েরি বলে, আমি নিজেও জানি না। জীবনে এমন মহামারী কখনো দেখিনি। আমিও অল্পের জন্য বেঁচে গিয়েছি। সে আরো বলে, জেরি, তোমাকে নিতে একটি হেলিকপ্টার পাঠাচ্ছি। এই সংকট মোকাবেলা করতে আমাদের তোমার সাহায্য দরকার। এরপর থিয়েরি একটি বিল্ডিং এর ঠিকানা দেয় যেখানে হেলিকপ্টার আসবে। কথা শেষ হতে জেরি পরিবারকে নিয়ে সেই বিল্ডিং এর দিকে রওনা দেয়। এই সময় আরবির ভেতর থেকে জেরি একটি বন্দুকও পেয়ে যায়। বন্দুক নিয়ে সে পরিবার সহ সেই বিল্ডিং এর কাছে পৌঁছে যায়। ঠিক তখনই তাদের কাছে একটি লোক উপরের বিল্ডিং থেকে নিচে একটি গাড়ির উপর পড়ে। লোকটি সংক্রমিত ছিল। এত উঁচু থেকে পড়ার পরও সে অক্ষত অবস্থায় উঠে দাঁড়ায় এবং পাগলের মতো জেরিদের দিকে ছুটে আসে। তখন জেরি এক মুহূর্ত দেরি না করে তার মাথায় গুলি করে। গুলিবিদ্ধ হয়ে লোকটি মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু বিপদ তখনো শেষ হয়নি। মুহূর্তের মধ্যেই অসংখ্য সংক্রমিত মানুষের দল তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। এটা দেখে জেরি পরিবারকে নিয়ে দ্রুত বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে এবং সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে, কিন্তু সেই হিংস্র মানুষগুলো তাদের পিছু নিচ্ছিল। জেরি সিঁড়িতে একটি ভারী মেশিন ফেলে পথ আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা সেটাকেও ধাক্কা মেরে সরিয়ে সামনে এগিয়ে আসে। অবশেষে জেরি, ক্যারেন আর বাচ্চারা কোনোভাবে ছাদে পৌঁছে যায়। সেখানে ইতোমধ্যে তাদের উদ্ধার করতে একটি হেলিকপ্টার এসেছিল। সবাই দ্রুত হেলিকপ্টারে উঠে পড়ে এবং হেলিকপ্টার উড়ে যায়, কিন্তু সংক্রমিত মানুষগুলো যেন মৃত্যুকেও ভয় পাচ্ছিল না। হেলিকপ্টারে পৌঁছানোর জন্য তারা বিল্ডিং এর ছাদ থেকে একের পর এক লাফ দিতে শুরু করে। কোনোভাবে তাদের এড়িয়ে উদ্ধারকারী দল সেখান থেকে বেরিয়ে আসে। এরপর জেরি ও তার পরিবারকে নিয়ে তারা জাতিসংঘের কমান্ড শিপে পৌঁছে যায়। উপকূল থেকে 200 মাইল দূরে থাকার কারণে জাহাজটি এখানে নিরাপদ অঞ্চল হিসেবে টিকে ছিল। সেখানে জেরির দেখা হয় থিয়েরির সঙ্গে। ক্যারেন ও বাচ্চাদের একটি ক্যাবিনে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এরপর জেরি থিয়েরির সঙ্গে বাইরে আসে। থিয়েরি জানায় প্রেসিডেন্ট মারা গেছেন। সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারও কোনো খোঁজ নেই। এখন পৃথিবীর কোনো শহরই নিরাপদ নয়। শুধু আমেরিকা নয়, অন্যান্য দেশগুলোর অবস্থাও একই। এই সংক্রমণ আক্রান্ত মানুষের কামড়ের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে, কিন্তু এটি আসলে কি কিংবা কোথা থেকে শুরু হয়েছে তা কেউ জানে না। জাহাজে বিজ্ঞানীদের একটি দলও ছিল। তারা এই সংক্রমণের উৎস খুঁজে বের করার চেষ্টা করছিল। তাদের ধারণা কোনো এক ধরনের ভাইরাস থেকেই এই মহামারী ছড়িয়েছে। তারা এর নাম দিয়েছে জম্বি ভাইরাস। এরপর থিয়েরি জেরিকে বলে, প্রায় 1 সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ার হামফ্রিজ মিলিটারি বেস থেকে আমরা একটি ইমেল পেয়েছিলাম। সেখানে প্রথম জম্বি শব্দটি ব্যবহার করা হয়েছিল।
জম্বি বলতে বোঝায় জীবন্ত লাশ, কিন্তু সেই ইমেইলের পর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। তাদের ধারণা মহামারীর ব্যাপারে আগেভাগে সতর্ক করার জন্যই ওই বার্তাটি পাঠানো হয়েছিল। বিজ্ঞানী দলের মধ্যে ছিলেন ডক্টর ফাসবেক। তিনি একজন ভাইরোলজিস্ট। তার বিশ্বাস যদি ভাইরাসটি কোথা থেকে এবং কিভাবে ছড়িয়েছে তা জানা যায় তাহলে এর ভ্যাকসিন তৈরি করা সম্ভব হবে, আর তখন এই মহামারীও থামানো যেতে পারে। সেই কারণে ডক্টর ফাসবেককে দক্ষিণ কোরিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কাজ হবে ভাইরাসটির প্রকৃত উৎস খুঁজে বের করা। এ সময় মার্কিন নৌবাহিনীর একজন ক্যাপ্টেন জেরির কাছে এসে বলেন, থিয়েরি তোমার সম্পর্কে আমাকে সব বলেছে। আমি চাই তুমি ডক্টর ফাসবেকের সঙ্গে দক্ষিণ কোরিয়ায় যাও এবং তাকে সাহায্য করো। এমন ভয়াবহ পরিস্থিতিতে স্ত্রী ও সন্তানদের একা রেখে যেতে সে কোনোভাবে রাজি ছিল না। একথা শুনে ক্যাপ্টেন জেরিকে বলেন, দেখো জেরি, এখানে শুধু তারাই থাকতে পারবে যারা আমাদের কাজে লাগবে। যদি তুমি তোমার পরিবারকে এই জাহাজে নিরাপদে রাখতে চাও তাহলে তোমাকে এই রহস্যের সমাধান করতেই হবে, নাহলে তোমাদের সবাইকে শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়া হবে। ক্যাপ্টেনের কথা শুনে জেরি আর কোনো উপায় রইল না। অবশেষে সে পরিবারকে বিদায় জানিয়ে ডক্টর ফাসবেক এবং একটি সামরিক দলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ বিমান যাত্রার পর তারা হামফ্রিজ মিলিটারি বেজে পৌঁছায়। সামরিক দলের নেতৃত্বে জেরি ও ফাসবেক বিমান থেকে নামতে শুরু করে। তখন তারা দেখতে পেল চারপাশে অসংখ্য সংক্রমিত মানুষ ঘুরে বেড়াচ্ছে, তবে অন্ধকার থাকার কারণে তারা এখনো জেরিদের দেখতে পায়নি। ফাসবেক বন্দুক হাতে ভয়ে কাঁপছিল। হঠাৎ অন্ধকার থেকে একটি সংক্রমিত মানুষ বেরিয়ে এসে একজন সৈনিক তাকে দেখে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলে, কিন্তু গুলির শব্দই কাল হয়ে দাঁড়ায়। শব্দ শুনে আশেপাশের সব সংক্রমিত মানুষ তাদের দিকে ছুটে আসতে শুরু করে। এতে ফাসবেক ভয় পেয়ে আবার বিমানের দিকে দৌড়ে যায়, কিন্তু দৌড়ানোর সময় সে হোঁচট খেয়ে পড়ে যায়, আর দুর্ভাগ্যবশত তার নিজের বন্দুক থেকেই একটি গুলি তার শরীরে লাগে। ঘটনাস্থলে ফাসবেকের মৃত্যু হয়। ঠিক তখনই আরেকটি সামরিক ইউনিট সেখানে পৌঁছে যায়, আর জেরি ও বাকি দলকে দ্রুত একটি বাংকারের ভেতরে নিয়ে আসে। ভেতরে ঢুকেই জেরি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো, এই সংক্রমিতরা কি শব্দের প্রতি আকৃষ্ট হয়? ক্যাপ্টেন বললেন, হ্যাঁ, শব্দ পেলে এরা ছুটে আসে, আর এরা এতটাই বিপজ্জনক যে সাধারণ গুলি খুব একটা কাজ করে না, তাই পুড়িয়ে ফেলা সবচেয়ে কার্যকর উপায়। এরপর ক্যাপ্টেন জেরিকে জিজ্ঞেস করেন, তুমি কে, আর তোমার সেই সঙ্গী কে ছিল যে নিজের গুলিতেই মারা গেল? জেরি বলে, সে একজন ভাইরোলজিস্ট ছিল। আমরা এই ভাইরাস সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এসেছি। 11 দিন আগে এখান থেকে একটি ইমেল পাঠানো হয়েছিল, সেখানে জম্বি শব্দটি উল্লেখ ছিল। এ ব্যাপারে কি আপনি কিছু জানেন? ক্যাপ্টেন উত্তর দেয়, আমরাও আসলে সেই ইমেলের তদন্ত করতে এখানে এসেছি। একথা বলে তিনি জেরিকে একটি কক্ষে নিয়ে গেলেন। সেখানে অনেক সংক্রমিত মানুষের পোড়াদেহের ছাই পড়েছিল। ক্যাপ্টেন বলতে শুরু করলেন, আমরা যখন এখানে আসি তখন এই ঘরে 15 থেকে 16 জন লোক মিলে একজন মানুষকে বিছানায় বেঁধে রাখার চেষ্টা করছিল। লোকটি সংক্রমিত ছিল। সে উপস্থিত সবাইকে কামড়ে দিয়েছিল, আর কিছুক্ষণের মধ্যে বাকিরাও সংক্রমিত হয়ে যায়। বাধ্য হয়ে আমাদের সবাইকে পুড়িয়ে ফেলতে হয়। সব শুনে জেরি জিজ্ঞেস করে, যে লোকটিকে বেঁধে রাখা হয়েছিল তাকে কে কামড়েছিল সেটা কি জানা গেছে? ক্যাপ্টেন বলেন, একজন কর্নেল আমাদের জানিয়েছেন লোকটি ছিল এই বেসের ডাক্তার। একজন সৈনিকের মৃত্যু তদন্ত করতে তাকে একটি গ্রামে পাঠানো হয়েছিল। আসল ঘটনা ছিল আরো অদ্ভুত। কিছুদিন আগে সেই সৈনিক বেস থেকে পালিয়ে গিয়েছিল। কয়েকদিন পর গ্রামের লোকেরা তাকে অস্বাভাবিক অবস্থায় খুঁজে পায়। তাদের মতে তার মুখ থেকে কালো আঠালো তরল বের হচ্ছিল। ক্যাপ্টেন বলেন, সম্ভবত সেই সৈনিকই প্রথম ভাইরাসে আক্রান্ত হয়েছিল, আর সেই ডাক্তারকে কামড়ে দেয়। ফলে ডাক্তার যখন বেসে ফিরে আসে তখন সেও সংক্রমিত ছিল। এরপর সে নিজের রোগীদের কামড়াতে শুরু করে, আর সেখান থেকে সবকিছু ভয়াবহ রূপ নেয়। সব শুনে জেরি আবার জিজ্ঞেস করে, যে কর্নেল আপনাদের এসব তথ্য দিয়েছিলেন তিনি এখন কোথায়? ক্যাপ্টেন কোনো কথা না বলে ঘরের একপাশে থাকা পোড়া মৃতদেহের দিকে আঙুল তুলে দেখান। মুহূর্তে জেরি বুঝে গেল কর্নেলও সেই ভয়ঙ্কর সংক্রমণের শিকার হয়ে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মারা গেছেন। সে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, আপনারা কি জানেন সেই সৈনিক কিভাবে সংক্রমিত হয়েছিল? ক্যাপ্টেন মাথা নেড়ে বলেন, না, আমরা জানি না, আর এখন জানার উপায়ও নেই। সব রেকর্ড আগুনে পুড়ে গেছে। কে জানে এই ভাইরাস কোথা থেকে এসেছে। কথা বলতে বলতে জেরির চোখ পড়লো এক সৈনিকের দিকে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। জেরি সন্দেহ করে জিজ্ঞেস করলো, তোমাকেও কি কোনো সংক্রমিত কামড়েছিল? ক্যাপ্টেন বলেন, না, ওর পায়ে সমস্যা পুরনো, তবে ও সত্যি ভাগ্যবান। আমরা যখন এখানে এসেছিলাম তখন ওকে ভেতরে তদন্ত করতে পাঠানো হয়েছিল। সেই সময় 6-7 জন সংক্রমিত ওকে ঘিরে ফেলেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় তারা ওকে ছুঁয়েও দেখেনি। ওদের মাঝখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তারা যেন ওকে দেখতেই পায়নি। এরপর বাংকার থেকে বের হওয়ার সময় জেরির নজর পড়লো একটি কারাগারের কক্ষে বন্দির দিকে। সে পাগলের মতো নিজের মনে কিছু একটা বিড়বিড় করছিল। জেরি তার সম্পর্কে জানতে চাইলে ক্যাপ্টেন বললেন, লোকটা আমাদের দেশের একজন CIA এজেন্ট। দক্ষিণ কোরিয়ানরা তাকে অবৈধভাবে উত্তর কোরিয়ার অস্ত্র পাচার করতে গিয়ে ধরে ফেলেছিল। জেরি এগিয়ে গিয়ে লোকটির সঙ্গে কথা বলল। লোকটিকে সত্যি অদ্ভুত লাগছিল। সে নিজের হাতে প্রায় সব দাঁত উপড়ে ফেলেছিল। জেরি জিজ্ঞেস করে, তুমি উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাচ্ছিলে কেন? অস্ত্র দিয়ে কি তারা এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে পারবে? এজেন্ট হঠাৎ রেগে উঠল। অস্ত্র? ওটা ছিল তাদের দ্বিতীয় পরিকল্পনা। এরপর সে নিজের আরেকটি দাঁত টেনে তুলে এবং বলে, আসল পরিকল্পনা ছিল এটা। তারা সংক্রমিতদের শক্তি কেড়ে নিয়েছে। মাত্র 24 ঘন্টার মধ্যে
মতে উত্তর কোরিয়ার তাদের প্রায় 15 লাখ মানুষের সব দাঁত তুলে ফেলেছে। দাঁত না থাকলে কেউ কাউকে কামড়াতে পারবে না, আর কামড়াতে না পারলে সংক্রমণও ছড়াবে না। জেরি হতবাক হয়ে বলল, এটা তো পুরো পাগলামি। এজেন্ট ক্ষুব্ধ কণ্ঠে বলে, পাগল তারা নয়, আমরা এখনো বিজ্ঞানের উপর ভরসা করে বসে আছি। আমাদেরও এমন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যেমনটা উত্তর কোরিয়া করেছে, আর ইসরায়েলও। জেরি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, ইসরায়েল কি করেছে? এজেন্ট বলে, মহামারী ছড়ানোর আগেই তারা কয়েকদিনের মধ্যে পুরো দেশের চারপাশে বিশাল এক নিরাপত্তার প্রাচীর তৈরি করে ফেলেছে। জেরি অবাক হয়ে বলে, কিন্তু তারা তো বহু বছর ধরে সীমান্তে দেয়াল নির্মাণ করছে। এজেন্ট রহস্যময় হাসি দিয়ে বলে, সেটাই তো আসল প্রশ্ন। যে কাজ বছরের পর বছর ধরে চলছিল, সেটা হঠাৎ গত সপ্তাহেই কেন শেষ হলো? এরপর সে আরো বলে, ইসরায়েলের জেরুজালেমে থাকা মোসাদের কর্মকর্তা ইয়ারগেন ওয়ার্মব্রুন তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবে। এই তথ্য পাওয়ার পর জেরি আর সময় নষ্ট করে না। সে তার দলের লোকদের বলে, বিমান প্রস্তুত করো, আমরা জেরুজালেমে যাচ্ছি। তবে প্লেনে পৌঁছানো তখন সহজ ছিল না। বাংকারের বাইরে অসংখ্য সংক্রমিত মানুষ ঘুরে বেড়াচ্ছিল। তাদের সামান্য শব্দ মৃত্যুর কারণ হতে পারে। পরিস্থিতি বুঝে ক্যাপ্টেন জেরি ও পাইলটকে সাইকেলে করে বিমানের দিকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। এতে শব্দ কম হবে, আবার দ্রুত পৌঁছানো যাবে। এরপর ক্যাপ্টেন ও তার দল আড়ালে থেকে তাদের নিরাপত্তার জন্য নজরদারি করতে লাগলো। জেরি আর পাইলট প্রাণপণে সাইকেল চালিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পাইলটের কাপড় কাঁটাতারের মধ্যে আটকে যায়। কাপড় ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে প্রচন্ড শব্দ হয়, আর সেই শব্দ শুনে চারপাশে সংক্রমিতরা ঝাঁকের মতো তাদের দিকে ছুটে আসে। জেরি ও পাইলট আর দেরি না করে সর্বোচ্চ গতিতে সাইকেল চালাতে থাকে। তারা প্রায় বিমানের কাছে পৌঁছে গিয়েছিল। ঠিক তখন একটি সংক্রমিত জেরির ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কামড় দেওয়ার আগেই ক্যাপ্টেন সেখানে এসে তাকে গুলি করে মেরে ফেলে। অবশেষে জেরি ও পাইলট নিরাপদে বিমানের ভেতরে উঠে যায়। তবে তাদের বাঁচাতে গিয়ে ক্যাপ্টেন নিজেই সংক্রমিত হয়ে পড়েছিলেন, আর নিজের রূপান্তর শুরু হওয়ার আগেই তিনি নিজের মাথায় গুলি করে আত্মত্যাগ করেন। ক্যাপ্টেনের এই ত্যাগের কারণে জেরি নিরাপদে সেখান থেকে বের হতে পেরেছিল। এরপর সে পাইলটকে নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দেয়।